হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ইচ্ছা ছিল নেক্সট যে ভিডিওটা হবে, এই ভিডিওটা, সেটা হচ্ছে যে আমি সবগুলো কমেন্ট ফিল্টার আউট করে আপনাদের জন্য ইউজফুল কোনো একটা ভিডিও মেক করব। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটা কমেন্ট বারবার এসেছে, সেটা হচ্ছে আমি কিভাবে নোট করি সেটা শেয়ার করার জন্য। অনেকেই এই কমেন্টটা করেছেন এবং অনেক দিন ধরে জানতে চাচ্ছেন যে আপনি কিভাবে নোট করেন, সেটা একটু শেয়ার করবেন। আজকে আমি যেহেতু বিজ্ঞানের নোটটা আমি খুব রিসেন্টলি করেছি লাইভ এমসিকিউতে, এর আগে রিসেন্টলি হচ্ছে বিজ্ঞান পরীক্ষাটা হয়েছিল এবং আমি ব্লগেও দেখিয়েছিলাম যে আমি বিজ্ঞান পড়ছি, আমি তখন পড়তে পড়তে নোট করেছিলাম। তো ওই নোটটা যেহেতু আমি রিসেন্টলি করেছি, ওই নোটটা দেখাবো এবং একদম ধরে ধরে হাতে কলমে দেখিয়ে দিব যে কিভাবে আপনাকে নোট করতে হবে, কোন কোন টপিক আপনাকে নোট করতে হবে, আমি বিজ্ঞানের জন্য কোন কোন নোট করলাম এবং আপনি বিজ্ঞানের জন্য কিভাবে নোট করে মোটামুটি একটা ভালো মার্কস সিকিউর করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওটাতে দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনি বিজ্ঞানের যত ধরনের ইম্পর্টেন্ট এবং কনফিউজিং টপিক আছে সেগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আমি আজকের টপিকসগুলো মোটামুটি কভার করার চেষ্টা করছি। সো লেটস গেট স্টার্ট। সো এই হচ্ছে বই, আপনারা চাইলে এই বই থেকে ফলো করতে পারেন। আমি যেখান থেকে পড়ে পড়ে নোট করেছি সেটা হচ্ছে এটা ডাইজেস্ট। সো আমি ডাইজেস্টেই ফার্স্ট আপনাদেরকে নিয়ে যাই। প্রথমে ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলো পড়ে নেবেন। এখন আমি এখানে একটা প্রশ্ন দেখাই, সেটা হচ্ছে যে এই যে এইচপিএলসি, হ্যাঁ এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, আপনারা কি কেউ জানেন যে এই প্রশ্নটা কোন বইয়ের কোন জায়গা থেকে আসছে? বেসিক্যালি আমি কিন্তু জানি না, বাট 45তম বিসিএসে আমি বিজ্ঞানের একদম জিরো প্রিপারেশনে এক্সাম দিয়েছিলাম, বিজ্ঞান আমি একটা লাইনও পড়ি নাই 45তম বিসিএস এর আগে, কিন্তু এই প্রশ্নটার উত্তরটা আমি পেরেছি। কিভাবে পেরেছি? আমরা যখন অনার্সে ছিলাম, আমার হচ্ছে সাবজেক্ট ছিল ফিশারিজ। তো ফিশারিজে পড়ার সময় আমরা 12 ধরনের ক্রোমাটোগ্রাফি সম্পর্কে পড়েছি। সেখান থেকে ক্রোমাটোগ্রাফির একটা টাইপ ছিল হচ্ছে যে এইচপিএলসি, এবং আমি এইচপিএলসি সম্পর্কে আমরা কিভাবে এইচপিএলসি করতে হয়, কোন প্রকারের হচ্ছে যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এখানে ঘটে, এইটার খুবই ডিটেলস আমরা হচ্ছে অনার্সে পড়ে এসেছি। সো যারা হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি, ফিশারিজ এই টাইপের সাবজেক্টগুলো নিয়ে পড়েছে, বা যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছে, ফিজিক্স নিয়ে পড়েছে অনার্সে, তারা হয়তো বা সবাই এই এইচপিএলসি সম্পর্কে জানে এবং তাদের জন্য এটা অনার্সে পঠিত বিষয় থেকে কমন একটা কোয়েশ্চেন। বাট যারা আর্টস আর কমার্সের, তারা হয়তো বা এই প্রশ্নটা অ্যান্সার কি হবে সেটা চিন্তাও করতে পারবে না। ব্যাপারটা অনেকটা এরকম। এবং এই যে জর্জ MP3 বই, এই বইয়ের মধ্যেও এটা ছিল না, ওরাকলে ছিল নাকি আমি জানি না, বাট ডাইজেস্টেও ছিল না। ডাইজেস্টে হচ্ছে পরীক্ষাতে আসার পরে তারপরে অ্যাড করা হয়েছে প্রশ্নের অ্যান্সারটা। তো এখন কথা হচ্ছে যে এই টাইপের প্রশ্নগুলোর জন্য আপনারা আর্টস কমার্সের স্টুডেন্টরা অনেক বেশি ভয় পান যে আমরা বিজ্ঞান কিভাবে পড়বো, কেমনে কি করব, আমরা তো পারবো না সায়েন্সের ওদের সাথে। এরকম একটা দুইটা প্রশ্ন আমাদের অনার্সে পঠিত বিষয় থেকে এবং আমাদের আগের জেনারেল নলেজ থেকে, আমরা যেহেতু সারা জীবন বিজ্ঞানে পড়ে আসছি, এরকম একটা দুটো প্রশ্ন আমরা কমন পাই। বাট যারা হচ্ছে বাংলায় অনার্স করেছে, যারা ইংলিশে অনার্স করেছে, বা তাদের সাথে তো আমরা বাংলা লিটারেচার ইংলিশ লিটারেচারে ফাইট করতে পারি না। এরপরে মনে করেন যারা হচ্ছে আপনার নৈতিকতা, এই টপিকটা, এটা কিন্তু আর্টসের স্টুডেন্টরা অনেক ভালো পারে, তাদের টপিক ভিত্তিক নলেজ থেকে পারে, এটা আবার আমরা সায়েন্সের স্টুডেন্টরা পারি না। সো এই ধরনের একটা প্রশ্ন আপনারা চিন্তা করবেন যে আপনারা অন্য সাবজেক্ট দিয়ে কিভাবে মার্কস তুলতে পারেন, সেটা চিন্তা করবেন। বাট আগে আমি নোট কিভাবে করবেন সেটাতে আসি, তারপরে হচ্ছে যে আমি এটা নিয়ে একটু ডিটেলস আলোচনাতে যাচ্ছি। এই যে এই প্রশ্ন কয়টা পড়ে ফেলবেন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখানে হয়তো বা 35 থেকে শুরু করেছে ওরা, হ্যাঁ 35 থেকে শুরু করে 45 পর্যন্ত প্রশ্নগুলো এখানে দেওয়া থাকবে। যদি আপনার আপডেটেড হচ্ছে যে কোনো ইয়ে থাকে, ডাইজেস্ট থাকে, আর পুরানো ডাইজেস্ট থাকলে পুরানোটাই পড়বেন। আর রিসেন্ট প্রশ্নগুলো হচ্ছে যে কোনো জায়গায় সার্চ দিলেই পেয়ে যাবেন, লাইভ এমসিকিউতেও পাবেন, বা হচ্ছে জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেই হচ্ছে যে বিসিএস এর প্রশ্ন পেয়ে যাবেন। আপনার কাছে যেটা যেটা আপনার বইয়ে ইনক্লুডেড নাই, মনে করেন 46তমটা তো বেশি রিসেন্ট আর কি, 46, 45, 44, এগুলো দরকার হলে হচ্ছে নেট থেকে সার্চ দিয়ে পড়ে নেবেন, বাট ওগুলোর জন্য কষ্ট করে বই কেনার কোনো দরকার নেই। আর বিজ্ঞানের প্রশ্নগুলো দরকার হলে হচ্ছে যে লিখে রাখবেন। যেমন আমি তো ফার্স্টে কোশ্চেনগুলো পড়ে নিয়েছি। তো কোশ্চেনগুলোর ভেতরে কোন ধরনের কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেই জায়গাটা জাস্ট আমার মাথায় এখন চলে আসছে। এখন পড়তে পড়তে আপনি সেই জায়গাগুলোতে যখনই পৌঁছাবেন, সেখানে গেলেই হচ্ছে যে আপনি থামবেন, থেমে হচ্ছে যে চিন্তা করবেন যে এটাকে আমি একটু লিখে রাখতে পারি কিনা। তো
তো এই যে মানে যেসব জায়গা হচ্ছে আমার মনে হচ্ছে যে আরেকবার দেখতে হবে বা সেসব জায়গায় আমি কিছু কিছু জায়গায় হচ্ছে মার্ক করে রেখেছি। পড়তে পড়তে আমি আসলাম হচ্ছে এই জায়গাটা, এই যে হচ্ছে পিএইচ, আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কোনটার পিএইচ কত, এটা কি আপনার একবার পড়লে মনে থাকবে? এটা কিন্তু আপনার একবার পড়লে মনে থাকবে না। এবং রক্তের পিএইচ কত, এটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন। সো যেহেতু রক্তের পিএইচ এসেছে, অন্যগুলোর পিএইচও আসতে পারে বা রক্তের পিএইচটাও রিপিট কোশ্চেন আসতে পারে। তো সাধারণত রক্তের পিএইচটাই বেশি এক্সামে এসে থাকে, বাকিগুলো আসে না। বাট তারপরও যেহেতু একবার এসেছে, এই জায়গাটা তো ইম্পর্টেন্ট, তাই না? সো তখন আমি কি করেছি, এই পিএইচগুলো হচ্ছে এখানে নোট করেছি। তখন আমি কি করেছি, পেজগুলো হচ্ছে যে আমি এখানে নোট করে নিয়েছি, ঠিক আছে? সো এভাবে তারপর হচ্ছে যে মনে করেন এর আগে রাজ অম্ল ছিল, ওয়াটার ল্যাম্প ছিল। আমার মনে হচ্ছিল যে এই যে HCl আর HNO3 এই জিনিসটা আমার হয়তো বা মনে থাকবে না, এই কারণে আমি এই বিক্রিয়াগুলো লিখে নিয়েছি যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। একবার কোয়েশ্চেন পড়লে আপনার মাথায় আইডিয়াটা চলে আসবে এবং আপনি পড়তে পড়তে বুঝতে পারবেন যে এটা আমি এখন পড়ে যাচ্ছি, তো এটা আমার পরে হয়তো বা মনে থাকবে না, মানে আমার পরে না মনে থাকার পসিবিলিটি অনেক বেশি। তো তখন আপনি কি করবেন, ওটাকে নোট করবেন। এটা গেল একটা টপিক। এরপরে যে আমি টপিকটা নোট করেছি সেটা হচ্ছে যে আপনার অচুম্বক, ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক, এই যে যে নামগুলা, কোনটার এক্সাম্পল কোনটা, এটা প্রায় টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। বিসিএস এ আগে আসতো, এখন একটু কম আসে, বাট বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। এবং এটা হচ্ছে আমরা যেখানে মডেল টেস্ট যে প্ল্যাটফর্মেই দেন না কেন, দেখবেন যে এখান থেকে একটা প্রশ্ন করবে। তো এই জিনিসটা হয়তো বা আপনার একবার দেখে গেলে মনে থাকবে না। সো আপনাকে জাস্ট 3টা জিনিস নোট করার ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটা হচ্ছে হার্ডেস্ট, যেটা হচ্ছে একবার দেখে গেলে মনে থাকবে না, কোন জিনিসটা হার্ডেস্ট প্লাস ইম্পর্টেন্ট, মানে সেটা ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসেছে, তারপরেও হচ্ছে কঠিন সংখ্যা বা হচ্ছে এক্সাম্পল টাইপের কিছু একটা, সেটা আপনাকে নোট করে রাখতে হবে। এরপরে থার্ডলি আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা প্রয়োজনীয় নাকি হচ্ছে অপ্রয়োজনীয়। যদি অপ্রয়োজনীয় জিনিস নোট করে ভরে রাখেন তাহলে কিন্তু হবে না। এরকম এক্সাম্পল আপনি অনেকগুলো পাবেন, বাট আমি কেন স্পেসিফিক এটাই নোট করলাম, বিকজ এটা প্রয়োজনীয়, কারণ এটা থেকে প্রশ্ন আসে। জাস্ট এই 3টা জায়গায় যদি আপনি ফোকাস করেন যে গুরুত্বপূর্ণ কিনা, অপ্রয়োজনীয় কিনা, এবং হচ্ছে যে সেটা মানে হার্ডেস্ট কিনা, যেটা আমি একবার রিডিং দিয়ে গেলে ভুলে যাব, এই ধরনের কিনা, সেই ধরনের জায়গাগুলো জাস্ট হচ্ছে যে নোট করবেন। তারপরে আমি চলে গিয়েছিলাম শব্দের হচ্ছে যে গতি, শব্দের গতি হচ্ছে মানে নর্মাল যেটা, সেটা মোটামুটি এটা আমরা জানি, বা তারপরও মনে থাকার জন্য লিখে রেখেছি। মস্তিষ্কে শব্দের স্থায়িত্ব, শব্দের গতির স্থায়িত্ব কত, তারপর শব্দের গ্রহণযোগ্য মাত্রা, যেহেতু আমি সংখ্যা জাতীয় জিনিস ভুলে যাই আমি এটা লিখে রেখেছি, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে শব্দের গতি কোন মাধ্যমে কত, এবং গতি মানে শব্দের গতিতে এই কয়েকটা জিনিসই হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসে থাকে। সো যার কারণে এই জিনিসটা আমি নোট করেছি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে কিনা সেটা আপনি পড়তে পড়তেই কিভাবে বুঝবেন, এটা আপনি ঠিক তখনই বুঝবেন যদি আপনি পড়ার আগে ওইখানের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে নেন, অথবা আপনি আগে থেকে একবার সবকিছু পড়ে ফেলেছেন আর আপনি সেকেন্ড টাইম রিভিশন দিচ্ছেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা থেকে প্রশ্ন এসেছিল, বাট আসার পরেও হয়তো আপনি ভুলে গিয়েছেন। তখন যেমন প্রতিধ্বনি শুনতে 16.5 মিটার দূরে প্রতিফলক থাকা লাগবে। এটা যখন আমি লিখতেছিলাম, এটা যখন আমি মানে পড়তেছিলাম, আমার মনে হচ্ছিল যে মাই গুডনেস, আমি তো এই নাম্বারটা একেবারেই ভুলে গেছি যে 16.5। তো এই কারণে আমি এটা আবার লিখে রেখেছি। এরপরে তাপের ভেতরে মোস্ট কনফিউজিং পার্ট, পরম শূন্য তাপমাত্রা 0 ডিগ্রি কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে যে 273 ডিগ্রি কেলভিন। হ্যাঁ, এই জিনিসটা যে মানে কি পরিমাণ গোলানো গোলায় পরীক্ষার হলে। সো এই ধরনের জিনিসগুলো, এবং এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা জানা থাকলে আপনি ইজিলি হচ্ছে যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিনের মধ্যে কনভার্সন করে হচ্ছে ম্যাথ করতে পারবেন। এগুলো লিখে রেখেছি। এরপরে আমি আসি আলো থেকে আর কি কি আছে। তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপাদান কি কি। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে যেটা পাওয়া যায় সেখানে 99.9%, 99% হচ্ছে আপনার মিথেন থাকে, নর্মালি 80% থাকে। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন, এটা অনেক অনেক বেশি প্রশ্ন আসে, দ্যাটস ওয়াই এটাও হচ্ছে লিখে রেখেছি। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল আলোর বেশি, বেগুনি আলোর কম, আর বাকি সবগুলো জিনিস হচ্ছে বেগুনি আলোর বেশি, লাইক প্রতিসরণ, প্রতিসরাঙ্ক, বিক্ষেপণ, বিচ্ছুরিত শক্তি, এগুলো সব কিছু। এটাও একটু মাঝে মাঝে যে লাল নাকি বেগুনি কনফিউশন লেগে যায়, কোনটা কম কোনটা বেশি। তারপর হচ্ছে ফিউশন আর ফিশন, কোনটা বিভাজন আর কোনটা সংযোজন, এটা আমার বারবার গোলায়। এই ধরনের যে কোনো জিনিস যদি আপনার নিজের কাছে বারবার গোলায় যায়, তখন আপনি এটা লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। এরপরে এই যে হ্রস্বদৃষ্টি, দীর্ঘদৃষ্টির জন্য কোনটার জন্য কোন লেন্স ইউজ করতে হবে সেগুলা। তারপর হচ্ছে বিওডি সিওডি থেকে প্রশ্ন আসছিল, সেটা একটুখানি লিখে রেখেছি। ইন জিস্ট মানে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে বস্তুর ওজন হচ্ছে মেরুতে বেশি নাকি কেন্দ্রে বেশি, এই প্রশ্নটা যখন আসে আমার শুধু গোলায়, 2টা অপশনের মধ্যে আমার কনফিউজিং লেগে ওঠে যে মেরুতে হবে নাকি কেন্দ্রে হবে। সো সেজন্য আমি এটা লিখে রাখলাম।
তারপরে আসেন বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের ভেতরে হচ্ছে যে 0.68 যেটা, এটা বিসিএস এ এসেছে একবার, এই কারণে এই চার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে আমি কিছু ধাতুর যে ক্রোমগুলো আছে পর্যায় সারণীতে, সেগুলো হচ্ছে যে ইয়ে দিয়ে, মানে আপনার এই যে হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, আমাদের ছোটবেলার ছন্দ, যেটা দিয়ে হচ্ছে যে আপনি খাট ধাতুর ক্রোম, যেটা মানে সক্রিয়তার ক্রোম, সেটা মনে রাখতে পারবেন, সেগুলো হচ্ছে যে আমি লিখে রেখেছি। তো এই জিনিসগুলো আমার কাছে কনফিউজিং লাগে এবং সাথে এগুলো ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এগুলো নোট করেছি। জীববিজ্ঞান থেকে যদি আমি আসি, তাহলে হচ্ছে যে ব্যাকটেরিয়া, ছত্রাকের যে কোষ প্রাচীরের উপাদান, এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্লাস্টিডের মধ্যে কোনটার কালার কি এবং হচ্ছে তাদের টাইপ। তারপর টিস্যুর যে মানে ভাজক স্থায়ী, এটা হচ্ছে খুব গোলমাল লাগে আমার কাছে, এবং এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে যে কোনটা জটিল টিস্যু, কোনটা সরল টিস্যু, মানে চলে আসতে পারে, সেজন্য একটু লিখেছি, বাট নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে লাইভ এমসিকিউতে এক্সাম দিতে দিতে আমি এই প্রশ্নটা ভুল করেছিলাম, টেলোসেন্ট্রিকের আকৃতি কীরকম, টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কীরকম, সেটা এসেছিল, এটা আমি ভুল করেছিলাম, দ্যাটস ওয়াই এই জিনিসটা আমি লিখে রেখেছি। লাইভ এমসিকিউতে এক্সাম দেওয়ার সময় যে প্রশ্নের উত্তর আমি পারি না, সেই ব্যাখ্যাগুলো হচ্ছে যে আমি মোটামুটি নোট করে রাখার চেষ্টা করি। আর জীববিজ্ঞান পার্টটাতে এসে আপনি নোট করবেন খালি এক্সাম্পল, যত এক্সাম্পল আপনি পাবেন। এই যে দেখেন, রূপান্তরিত কাণ্ডের এক্সাম্পল, রূপান্তরিত মূলের এক্সাম্পল, ক্রোমোজোম হচ্ছে টোটাল কয়টা থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে, কয় জোড়া থাকে বা কয়টা থাকে, এটা প্রশ্ন আসে। ভাইরাসেরটা হচ্ছে আমি একটা ছন্দ দিয়ে মনে রেখেছি, ব্যাকটেরিয়াটাও আমি একটা ছন্দ দিয়ে মনে রেখেছি, তো আমি ছন্দগুলো লিখে রাখলাম। তারপর হচ্ছে ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা, এক্সাম্পল। তারপর হচ্ছে কোনটা দিয়ে কোন রোগ হয়, সেটার এক্সাম্পল। যত উদ্ভিদের এক্সাম্পল আছে, মস, ফার্ন, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, সপুষ্পক, অপুষ্পক, তারপর ছোট দিন, বড় দিন, নিরপেক্ষ দিন, লোনা পানির, মরু উদ্ভিদ, চিরহরিৎ, ঘাস জাতীয়, তৈল জাতীয়, এরপর আসেন সম্পূর্ণ, অসম্পূর্ণ, উভলিঙ্গ, একলিঙ্গ, মানে এখানে যত ফুল, মানে দুনিয়ার যত এক্সাম্পল আমি পাইছি এখানে, বিস্তরণের এক্সাম্পল, তারপর পরাগায়নের এক্সাম্পল, এই সব এক্সাম্পল হচ্ছে লিখে রেখেছি। পুরা নোট দেখায় দিচ্ছি, ঠিক আছে? আমার ভিডিওটা যদি দেখেন তাও বুঝতে পারবেন যে কোন কোন টপিক থেকে নোট করতে হবে, আপনাকে কষ্ট করে প্রশ্ন পড়তে হবে না। এরপরে আসেন রক্ত থেকে হচ্ছে যে জিনিসটা গলায়, আই থিঙ্ক আমাদের সবারই গলায় কম বেশি, অক্সিজেনযুক্ত রক্ত যেটা বহন করে সেটা হচ্ছে আর্টারি। আর্টারির বাংলাটা হচ্ছে ধমনী, হয় ইংলিশে আসবে নাহলে বাংলায় মানে নর্মালি আসে আর কি। যে অক্সিজেন যুক্ত রক্ত কে বহন করে, শিরা নাকি ধমনী, ভেইন নাকি আর্টারি, এটা আমাদের মানে আমার অনেক বেশি গোলায় যায় বারবার, যে মানে ধরেন প্রশ্ন দিচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত কে বহন করে, তো আর্টারি আর ভেইনের মধ্যে দুইটা অপশনের মধ্যে কনফিউজিং লাগে, বা শিরা বা ধমনীর মধ্যে কনফিউজিং লাগে। এবং এদের আবার ব্যতিক্রম আছে, ফুসফুসীয়, যেটা পালমোনারি শিরা ও ধমনী থাকে, পালমোনারি শিরা ও পালমোনারি ধমনী হচ্ছে এইটার আবার অপোজিট ভাবে কাজ করে। তো এই দুইটা জিনিস হচ্ছে একটু কনফিউজিং, পরীক্ষার হলে গোলানোর পসিবিলিটি আছে। মানুষের প্রতিদিন গড়ে কি কি দরকার সেগুলা, তারপর হচ্ছে সুষম খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, এগুলোর হচ্ছে যে অনুপাতটা সেটা, তারপরে কার্বোহাইড্রেটের মধ্যে অনুপাত, এই জিনিসগুলো মোটামুটি এখানে যেগুলো আমার কাছে একটু কনফিউজিং লাগে সেগুলো আমি লিখেছি। আর হচ্ছে একটা কথা বলি, সেটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে ছিল, সেটা হচ্ছে মৌলিক রাশি, লব্ধ রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তো এই ছিল, মানে আবার হচ্ছে আপনার আরও একটা জিনিস হচ্ছে বিজ্ঞানে গোলায়, সেগুলো আছে ক্যাথোড আর অ্যানোডের জিনিসগুলো। ক্যাথোড হচ্ছে যে ঋণাত্মক তড়িৎদ্বার, একটা লিখছি, তার মানে অ্যানোড হবে হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, ঠিক আছে? আর কোনটাতে জারণ হয় কোনটাতে বিজারণ হয় সেগুলা। মুখ্য পুষ্টি, গৌণ পুষ্টি, এখান থেকেও একটা প্রশ্ন নর্মালি আসে আর কি। এই 4-5 পাতা থেকে লাইভ এমসিকিউতে লাস্ট যে 70 নম্বরের বিজ্ঞানের পরীক্ষাটা হলো, ওখানে হচ্ছে আমি 8 থেকে 9টা প্রশ্ন এমসিকিউ জাস্ট কমন পেয়েছি। এবং এই পাতা কয়টা পড়তে আমার নোট করার পরে এই কয়টা পাতা পড়তে আমার কতক্ষণ লাগছে, 10 মিনিট লাগছে, হায়েস্ট 15 মিনিট লাগছে, কারণ এগুলো তো আমি পড়ে মুখস্থ করে নোট করেছিলাম, তাই না? তো 10-15 মিনিট পরে আমি 8-9টা এমসিকিউ, যেগুলো কঠিন, যেগুলো হচ্ছে যে আপনার উদাহরণ বা যেগুলো কনফিউজিং, সেগুলো হচ্ছে কারেক্ট করতে পেরেছি। তো এবার বুঝেন যে বিজ্ঞানের ক্ষেত্রে নোট করাটা কত বেশি ইম্পর্টেন্ট। এখন বলি প্রশ্ন প্যাটার্ন। বিজ্ঞানের প্রশ্ন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যে ধরনের প্রশ্ন আসতো এখন সেই ধরনের প্রশ্ন আসে না। এখন আপনাদের হয়তো বা জর্জ MP3 ফলো করলে হবে না, এখন আপনাদেরকে ওরাকলটা ফলো করতে হবে, কারণ এটাতে ইনফরমেশন সাফিসিয়েন্ট এখন আর নাই, বলা যাচ্ছে না। আর যে প্রশ্নগুলো আনকমন, যেটা আমি শুরুতে বললাম, ওই আনকমন প্রশ্ন নিয়ে এত টেনশন করার কিছু নাই। 1-2টা প্রশ্ন আনকমন হয়তো বা আমরা সায়েন্সের স্টুডেন্টরা পেরেই গেলাম, আপনারা আর্টস কমার্সেররা পারলেন না, কোনো সমস্যা নাই, আপনারা অন্য সাবজেক্টে মার্কস তোলার চেষ্টা করবেন, হ্যাঁ। কিন্তু তাই বলে বিজ্ঞানে একেবারে বিজ্ঞানী হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। একটা সায়েন্সের স্টুডেন্ট তার মানে পুরো শিক্ষা জীবনে সায়েন্সের যে একটা বেসিক একটা নলেজ তার মধ্যে ডেভেলপ করে, সেই নলেজ দিয়ে সে BCS এ 2-3টা বিজ্ঞানের প্রশ্ন আপনার থেকে বেশি পারবেই, এটা খুবই
নর্মাল, বাট সে দেখা যাবে যে বাংলা সাহিত্য পারে না, সে দেখা যাবে যে ইংরেজি সাহিত্য পারে না, সে দেখা যাবে যে নৈতিকতা ভূগোল পারে না। আপনি ওইসব জায়গায় তার থেকে মার্কস তুলে আপনি তার সাথে টেক্কা দেন। আর বিসিএস প্রিলিমিনারিটা অফকোর্স হচ্ছে আপনার একটা মার্কস তোলার বিষয়, সেখানে হচ্ছে আপনার কাট মার্ক পেলেই হয়ে যাবে, এখানে আপনাকে হাইয়েস্ট মার্ক পেতে হবে না তো, তাই না? তো কাট মার্কের জন্য আশা করি বিজ্ঞানে 15-র মধ্যে 7-8টা পারলেই এনাফ। বাকি সাবজেক্টগুলো দিয়ে আপনি অফকোর্স কাট মার্ক পর্যন্ত যেতে পারবেন যদি আপনি বিজ্ঞান নর্মালভাবে অ্যাজ ইউজুয়াল পড়ে যান। এই যে যেগুলো আমি বললাম এগুলো একটু মোটামুটি কনফিউজিং লাগে, এগুলো হচ্ছে নোট টোট করে ভালো করে পড়বেন। যেটা যে কোনো একটা পাবলিকেশনের বই ফলো করবেন, ওরাকলটা নিতে পারেন বা চাইলে এটাই নিতে পারেন। জর্জ সিরিজের মেবি MP3 ছাড়া আরেকটা বই আছে, চাইলে ওটাও নিতে পারেন, অথবা চাইলে একটা ডাইজেস্ট থেকে পড়তে পারেন, কারণ ডাইজেস্টের সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকে, ডাইজেস্টের প্রত্যেকটা লাইনই হচ্ছে যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সো চাইলে ডাইজেস্ট থেকে পড়তে পারেন। যে কোনো একটা জায়গা থেকে বিজ্ঞান জাস্ট ভালোভাবে পড়বেন, বারবার রিভিশন করবেন, এভাবে সুন্দর করে এক্সাম্পলগুলো নোট করে রাখবেন, এক্সাম্পলগুলো পরীক্ষার আগের দিন পড়ে যাবেন। ইটস ওকে, এইটুকু করে যদি আপনি 8-9টা প্রশ্ন কমন পান, আমার মনে হয় এর থেকে বেশি বিজ্ঞানের জন্য প্যারা খাওয়ার কোনো কারণ নাই। কারণ চাকরি পাওয়ার জন্য আপনাকে বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলোতে বেশি ফোকাস করতে হবে, এগুলোতে বেসিক ডেভেলপ করতে হবে, এগুলোতে মার্কসও বেশি আনার চেষ্টা করতে হবে। তো এই ছিল বিজ্ঞানের নোট নিয়ে কথা। আজকে ভিডিওটা লম্বা হয়ে গেল, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।